হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ডিএম লার্ন একাডেমি। ডিএম লার্ন একাডেমির ইউটিউব প্ল্যাটফর্মে সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আর দেখো বন্ধুরা, আমরা কিন্তু প্রাইমারি টেট 2024 সালের জন্য অবশ্যই করে প্রস্তুতি শুরু করে দিয়েছি। ওকে, তো আশা করি আমার সঙ্গে সঙ্গে তোমরা অবশ্যই শুরু করে দাও। দেখো, আজকে কিন্তু দ্বিতীয় ক্লাস রয়েছে আমাদের। আজকের ক্লাস রয়েছে পরিবেশবিদ্যা থেকে কিন্তু গুরুত্বপূর্ণ 30টি বাছাই করা প্রশ্ন রয়েছে, আর সম্পূর্ণ ডিটেলসে আমরা আলোচনা করব। তাই প্রত্যেকে বলছে আজকের কিন্তু ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তোমরা অবশ্যই আজকের প্র্যাকটিস সেটটি শেষ পর্যন্ত দেখতে থাকো। আজকে কিন্তু গুরুত্বপূর্ণ ভিডিও রয়েছে, প্রশ্ন রয়েছে। আর প্রশ্নের মধ্যে অবশ্যই করে সি টেটের ধাঁচের প্রশ্ন অবশ্যই রয়েছে। আর নতুন যে প্রাইমারি টেট তোমরা দেখছো প্রশ্নগুলো, সেই ধাঁচে কিন্তু প্রশ্নগুলো অবশ্যই রয়েছে। তাই প্রত্যেকে বলছি তোমরা স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকো। আর এখন থেকে যদি আমরা প্রস্তুতি শুরু করি, অবশ্যই কিন্তু 2024-এ অবশ্যই আমরা টেট পরীক্ষা ক্র্যাক করতে পারবো। আর যে ধরনের প্রশ্ন আসছে, যে ধরনের মানের প্রশ্ন আসছে, সেই মানের প্রশ্নগুলো অবশ্যই কিন্তু উত্তরগুলো সঠিক করে করতে গেলে অবশ্যই তোমাদের আগে থেকে প্রস্তুতি নিতে হবে। তাই এখন থেকে তোমরা শুরু করে দাও প্রস্তুতি। আর আশা করছি অবশ্যই তোমরা ভিডিওগুলো শেষ পর্যন্ত দেখতে থাকো। অবশ্যই পরীক্ষার সময় গিয়ে তোমাদের কোনো সমস্যা হবে না। আর তোমরা যারা চ্যানেল নতুন, তোমরা চটপট করে সাবস্ক্রাইব করে নাও, তাহলে কিন্তু আমার ভিডিওগুলো সমস্ত তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যাবে। আর শেষ পর্যন্ত অবশ্যই করে দেখতে থাকবে, যতদিন না পরীক্ষা হচ্ছে। দেখবে অবশ্যই এই আমার এই প্র্যাকটিস সেটের মধ্যে দিয়ে তোমরা অবশ্যই সলিউশন খুঁজে পাবে। ওকে, আর তোমরা অবশ্যই বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দাও চটপট করে। সঙ্গে সঙ্গে যদি ভালো লাগে একটু লাইকও করবে। তোমাদের কিন্তু একটা লাইক আমাদের জন্য খুবই হচ্ছে কি গুরুত্বপূর্ণ, আমাদের অনেক ইন্সপিরিয়েশন যোগায়। ওকে, তো বন্ধুরা চলো আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটি অবশ্যই করে দেখে নেবো। প্র্যাকটিস সেটের মধ্যে কি কি প্রশ্ন রয়েছে, কি ধরনের প্রশ্ন রয়েছে, কি ধাঁচের প্রশ্ন রয়েছে। আশা করছি আজকের ভিডিওটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। প্রত্যেককে বলবো অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকো, স্কিপ না করে। ওকে, তো চলো বন্ধুরা দেখে নিই আজকের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি কি রয়েছে। আর তোমরা যারা ভাবছো সমস্ত এই ভিডিওর পিডিএফ গুলো অবশ্যই পাবে, তোমরা অবশ্যই পিডিএফ গুলো পেতে পারো। তোমরা টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাও, ডিএম লার্ন একাডেমি বলে সার্চ করতে পারো টেলিগ্রামে গিয়ে। ওখান থেকে তোমরা অবশ্যই করে যুক্ত হয়ে যেতে পারো, না হলে কিন্তু ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে রেখেছি। ওকে, তো চলো বন্ধুরা শুরু করি আজকের ভিডিওগুলো কি কি রয়েছে, ভিডিওর প্রশ্নগুলো কি কি রয়েছে দেখে নিই। চলো দেখো, প্রথম প্রশ্ন কি রয়েছে দেখো। রোগ নির্ণয়ের পর একজন ডাক্তারবাবু রোগীকে বললেন যে তার রক্তে হিমোগ্লোবিন কম আছে। তাহলে কি বলছেন যে একজন ডাক্তারবাবু রোগী দেখে বললেন যে হিমোগ্লোবিন কম আছে। আয়রনের ঘাটতি পূরণ করতে নিচের কোনটি খেতে হবে? তাহলে দেখো হিমোগ্লোবিন কমে যায় কেন? কারণ আয়রনের অভাব ঘটলে তখন কিন্তু হিমোগ্লোবিন পরিমাণ কমে যায়। ওকে, এবার দেখো এটা কিন্তু সিটেট 2013 জুলাই মাসের প্রশ্ন এসেছিল। এবার দেখো আয়োডিনের ঘাটতি পূরণ করার জন্য কি কি খেতে হবে। দেখো আমলা, সবুজ শাক, গুড়, চিনি, আমলা ভাত, সবুজ শাক, গম, কমলা, গুড়, লেবু, মটর। দেখো আয়রন বা আয়রনের যে ঘাটতি, সেই আয়রনের ঘাটতি পূরণ করার জন্য কিন্তু অবশ্যই তোমরা জানো যে আমলা এবং সবুজ শাক ও গুড়ের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে আয়রন থাকে। তাহলে আমাদের সঠিক উত্তর কি কি খেতে হবে? দেখো আমলা, সবুজ শাকসবজি এবং গুড় কিন্তু অবশ্যই করে খেতে হবে। ওকে, চলো নেক্সট। এবার দেখো রামসার সম্মেলন কোন সালে অনুষ্ঠিত হয়? রামসার সম্মেলন বলছে, রামসার সম্মেলন কত সালে অনুষ্ঠিত হয়? দেখো 1871 সালে, 1971 সালে, 1917 সালে, না 1970 সালে। দেখো রামসার সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল কিন্তু 1971 সালে। ওকে, 1971 সালে রামসার সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। নেক্সট। আর বর্তমানে আমাদের কিন্তু পশ্চিমবঙ্গে দুটি রামসার সাইট রয়েছে। ওকে, নেক্সট কি বলেছে দেখো, নিম্নের কোন রোগটি ভাইরাস গঠিত নয়? নিম্নের কোন রোগটি ভাইরাস গঠিত নয়? দেখো এনকেফালাইটিস, পিতজ্বর, চিকেনগুনিয়া, নিউমোনিয়া। বলেছে নিচের কোন রোগটি ভাইরাস ঘটিত নয়? দেখো এনকেফালাইটিস, এনকেফালাইটিস অবশ্যই কিন্তু ভাইরাস ঘটিত রোগ। ওকে, দেখো পিতজ্বর অবশ্যই এটাও ভাইরাস ঘটিত রোগ। চিকেনগুনিয়া এটা অবশ্যই কিন্তু ভাইরাস ঘটিত রোগ। কিন্তু নিউমোনিয়া দেখো অতিরিক্ত ঠান্ডা লেগে গেলে, ঠিক আছে, তখন কিন্তু নিউমোনিয়া সৃষ্টি হয়, তাই তো? তাহলে এটা কিন্তু ভাইরাস ঘটিত রোগ নয়। ওকে, নেক্সট। বলেছে যৌথ বন কর্মসূচি পশ্চিমবঙ্গের কোথায় প্রথম শুরু হয়? দেখো যৌথ বন কর্মসূচি, যৌথ বন পরিকল্পনা যেটা হয়েছিল কোথায়? দেখো জঙ্গলমহল, কলাইকুণ্ডা, না আড়াবাড়ি, না সবং। দেখো পশ্চিমবঙ্গে কিন্তু আড়াবাড়িতে এই যৌথ বন কর্মসূচি অবশ্যই করে শুরু হয়েছিল। ওকে,
নেক্সট দেখো ধোঁয়াতে কোন কোন অধাতব মৌলের অক্সাইড থাকে, বলছে ধোঁয়াতে কোন কোন অধাতব মৌলের অক্সাইড থাকে। দেখো ধোঁয়াতে কিন্তু বিভিন্ন মৌলের অক্সাইড থাকে, বলেছে কোন কোন অধাতব মৌলের অক্সাইড বলেছে। দেখো সোডিয়াম, পটাশিয়াম, আয়রন, সালফার, নাইট্রোজেন, কার্বন, অ্যালুমিনিয়াম, কপার, আয়রন, নিকেল, কোবাল্ট, মার্কারি। দেখো নিকেল, কোবাল্ট, মার্কারি তো প্রথমেই হবেই না, এটা কিন্তু ধোঁয়ার মধ্যে থাকে না। হচ্ছে অ্যালুমিনিয়াম, কপার, আয়রন এটাও থাকে না। এবার দেখো সোডিয়াম, পটাশিয়াম, আয়রন এটাও থাকে না। থাকে কি দেখো সালফার, নাইট্রোজেন আর কার্বন। তাহলে অধাতব যে সকল মৌল অক্সাইড গুলো থাকে ধোঁয়াতে সেটা হচ্ছে কি দেখো সালফার, নাইট্রোজেন ও কার্বন। ওকে, চলো নেক্সট 6 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো ডাস্ট বাউল। দেখো ডাস্ট বাউল কথাটি কোন ঘটনার সাথে সম্পর্কিত। যখন ডাস্ট বাউল বলবে অবশ্যই তোমাদের মাথায় রাখতে হবে সেটা কিন্তু মৃত্তিকার সঙ্গে সম্পর্কিত। এবার বলেছে জলাভূমি বুঝিয়ে ফেলা, না জলাভূমি বুঝিয়ে ফেলা কিন্তু ডাস্ট বাউল নয়। ওকে, বলেছে জীবন বৈচিত্র্য হ্রাস এটাও না, আর পারমাণবিক বিস্ফোরণ এটাও না। ঠিক আছে, দেখো মৃত্তিকা ক্ষয়টা হচ্ছে কি এই ডাস্ট বাউল কথাটির সঙ্গে সম্পর্কিত। ওকে, যখন মৃত্তিকা ক্ষরণ হয়ে যায় তখন আমরা বলি যে ডাস্ট বাউল হচ্ছে। ওকে, তাহলে মৃত্তিকা ক্ষয়ের সঙ্গে কিন্তু এই ডাস্ট বাউল কথাটি সম্পর্কিত। নেক্সট বলছে লাফিং গ্যাস বলা হয়, লাফিং গ্যাস কোন গ্যাসকে বলা হয়। খুবই গুরুত্বপূর্ণ কিন্তু প্রশ্ন বন্ধুরা এটা। লাফিং গ্যাস এটা তোমরা কারেন্ট অ্যাফেয়ার্স বা জিকে তে অবশ্যই এই প্রশ্নটাও করে রাখতে পারো। দেখো নাইট্রিক অক্সাইড, নাইট্রাস অক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড না জিঙ্ক অক্সাইড। দেখো লাফিং গ্যাস অবশ্যই তোমরা জানো সেটা হচ্ছে কি নাইট্রাস অক্সাইডকে কিন্তু লাফিং গ্যাস বলা হয়। ওকে, চলো নেক্সট বলেছে সল্ক টিকা কোন রোগের প্রতিষেধক হিসেবে ব্যবহার করা হয়। দেখো সল্ক টিকা কোন রোগের প্রতিষেধক হিসেবে ব্যবহার করা হয়। পোলিও, হাম, গুটি বসন্ত, রুবেলা। দেখো সল্ক টিকা সবসময় তোমাদের মাথায় রাখতে হবে যে পোলিও ভাইরাস, ওকে পোলিও রোগ হলে সেই পোলিও ভাইরাস দমন করার জন্য কিন্তু অবশ্যই এই সল্ক টিকা ব্যবহার করা হয়। ওকে, সল্ক টিকা রোগের প্রতিষেধক হিসেবে ব্যবহার করা হচ্ছে কি পোলিও। ওকে, পোলিও রোগের। নেক্সট এবার দেখো নিম্নলিখিত রোগগুলির মধ্যে মশা দ্বারা সৃষ্ট রোগের একটি গ্রুপ নির্বাচন করুন। বলেছে মশা দ্বারা সৃষ্ট রোগের গ্রুপ নির্বাচন। দেখো এই ধরনের প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। অবশ্যই তোমরা দেখেছো 2023 সালে যে প্রশ্নগুলো এসেছিল সেই প্রশ্নের ধরনগুলো কেমন ছিল, এইরকম 3টে 4টে করে একটা অপশানে দেওয়া রয়েছে। এইরকম যে প্রশ্ন, এই প্রশ্নগুলো কিন্তু আমাদেরকে মাথাটা পুরো ঘুরিয়ে দেয়, তাই তো। তাহলে এখানে দেখো গ্রুপ নির্বাচন করতে বলেছে মশা দ্বারা সৃষ্ট রোগ। সিটের 2012-তে এসেছিল দেখো ডেঙ্গু, ম্যালেরিয়া, চিকুনগুনিয়া। বলেছে কি ডেঙ্গু, ম্যালেরিয়া, চিকুনগুনিয়া, ম্যালেরিয়া, কলেরা, টাইফয়েড, ম্যালেরিয়া, ডেঙ্গু, কলেরা, ম্যালেরিয়া, চিকুনগুনিয়া, টাইফয়েড। দেখো টাইফয়েড আমরা একটা করে এলিমিনেশন করার চেষ্টা করব। একটু চটপট করে তোমরা অবশ্যই পরীক্ষার সময় করবে। মাথায় রাখতে হবে সবসময় এলিমিনেশন পদ্ধতি কিন্তু একটি ভালো পদ্ধতি যেখানে আমরা প্রথমে বাতিল করতে পারি। দেখো বলেছে মশাদার রোগ, আগে আমাদের বুঝে নিতে হবে যে দেখো মশাদার রোগ বলেছে, তাহলে মশাদার রোগ দেখো কি টাইফয়েড কি মশাদার রোগ, এটা একদম নয়। কলেরা কি মশাদার রোগ, একদম নয়। তাহলে দেখো এখানেও টাইফয়েড আছে, তাহলে টাইফয়েড কলেরা তিনটে আমরা কেটে দিলাম। তাহলে পড়ে থাকলো কি দেখো ডেঙ্গু, ম্যালেরিয়া, চিকেনগুনিয়া, তাই তো চিকুনগুনিয়া। এবার দেখো তাহলে আমাদের সঠিক উত্তরটি কি হয়ে যাচ্ছে। তাহলে সঠিক উত্তর দেখো এখানে ম্যালেরিয়া অবশ্যই কিন্তু মশার দ্বারা বাহিত হয় বা মশা কামড়ালে মশার দ্বারা সৃষ্টি হয়। ডেঙ্গু অবশ্যই, ম্যালেরিয়া, চিকুনগুনিয়া কিন্তু এখানে টাইফয়েড, কলেরা টাইফয়েড এগুলো কি জল দূষণের মধ্যে দিয়ে হয়, তাহলে এইগুলো কিন্তু হবে না। তাহলে সঠিক উত্তরটি কি হচ্ছে দেখো ডেঙ্গু, ম্যালেরিয়া, চিকুনগুনিয়া। তাহলে চিকুনগুনিয়া এই তিনটে হচ্ছে কি ডেঙ্গু, ম্যালেরিয়া, চিকুনগুনিয়া এই তিনটে মশা দ্বারা সৃষ্ট রোগ বা মশা দ্বারা সৃষ্ট রোগের কিন্তু একটা গ্রুপ। ওকে, চলো নেক্সট বলেছে দেখো মিড ডে মিলের রান্নায় যে লবণ ব্যবহৃত হয় তার ফর্মুলা হলো। দেখো মিড ডে মিলের রান্নাতে যে আমরা লবণ ব্যবহার করে থাকি অর্থাৎ খাবার যে লবণ, সেই লবণের বলছে সংকেত বা ফর্মুলা কি দেখো NaCl, KCl,
MgCl2 আর CaCl2 সোডিয়াম ক্লোরাইড, তাই তো? তাহলে লবণ কি হচ্ছে, যার ফর্মুলা কি, যার ফর্মুলাটা হচ্ছে কি দেখো NaCl। ওকে, NaCl রান্নার যে লবণের ব্যবহার করা হয় বা আমাদের যে খাবার লবণ তার সংখ্যাটা হচ্ছে কি NaCl। ওকে, দেখো বন্ধুরা পরে 11 নম্বর প্রশ্নে কি বলেছে, কোন স্তরকে প্রাকৃতিক সৌরপর্দা বা ন্যাচারাল সানস্ক্রিন বলা হয়? ন্যাচারাল সানস্ক্রিন বা প্রাকৃতিক সৌরপর্দা। দেখো সৌরপর্দা যেমন আমরা বিভিন্ন পর্দা ব্যবহার করে থাকি কোনো কিছুর উপর বাঁচার জন্য, তেমনি সূর্যের যে টোটাল যে অ্যালবেডো অর্থাৎ সূর্যের যে সমস্ত তাপ, সেই তাপ যদি আমাদের পৃথিবীতে আসতো, পৃথিবীতে এসে পৌঁছাতো, তাহলে কিন্তু আমরা সমস্ত কিছু পুরো ছাই হয়ে যেতাম। মানে অর্থাৎ সেই যে সূর্যের যে তাপটা, সেই তাপ ক্ষমতা গ্রহণ করার মতো ক্ষমতা কিন্তু আমাদের মধ্যে নেই। ওকে, সেই তাপটা এক জায়গায় শোষিত হচ্ছে, 34% তাপ কিন্তু যেন ফিরে যাচ্ছে। সেটা কি হচ্ছে দেখো, সেই যে পর্দার দ্বারা হচ্ছে, সেই পর্দাটা প্রাকৃতিক সৌর পর্দা তাকে বলা হচ্ছে। ঠিক আছে, সেই পর্দাটা কি, সেই পর্দাটা হচ্ছে দেখো হিলিয়াম স্তর, হাইড্রোজেন স্তর, অক্সিজেন স্তর, ওজোন স্তর। একদম তোমরা বুঝতে পারছো যে সেই পর্দাটা হচ্ছে কি ওজোন স্তর। ওকে, সেই পর্দাটা হচ্ছে ওজোন স্তর। ঠিক আছে, তাহলে প্রাকৃতিক সৌর পর্দা বা ন্যাচারাল সানস্ক্রিন বলা হচ্ছে কাকে? ওজোন স্তরকে প্রাকৃতিক সৌর পর্দা বা ন্যাচারাল সানস্ক্রিন বলা হয়। ওকে, চলো নেক্সট। পরেরটা কি বলছে দেখো, হিউম্যান ভলক্যানোস নামে পরিচিত। হিউম্যান ভলক্যানোস নামে পরিচিত অর্থাৎ মানুষের যে ব্যবহৃত যে আগ্নেয়গিরি, মানুষের ব্যবহৃত আগ্নেয়গিরি হিউম্যান ভলক্যানোস। তাহলে দেখো স্ক্যাবার, সাইক্লোন, চিমনি না আগ্নেয়গিরি? অবশ্যই দেখো তোমরা বুঝতে পারছো যে মানুষের তৈরি বা মানুষের ব্যবহৃত হিউম্যান ভলক্যানোস অর্থাৎ মনুষ্য আগ্নেয়গিরি, সেটা হচ্ছে কি চিমনি। ওকে, তাহলে হিউম্যান ভলক্যানোস কোনটা হলো দেখো চিমনি। নেক্সট দেখো বন্ধুরা 13 নম্বর প্রশ্ন কি বলেছে, জীবকে তার নিজস্ব প্রাকৃতিক বা পুনর্গঠিত বাস্তুতন্ত্রে সংরক্ষণ করাকে কি বলে? দেখো, জীবকে তার নিজস্ব প্রাকৃতিক বা পুনর্গঠিত বাস্তুতন্ত্রে, যখন জীবকে তার নিজস্ব প্রাকৃতিক বা পুনর্গঠিত বাস্তুতন্ত্রে সংরক্ষণ করা হবে, সেটা হচ্ছে কি নিজের কোনো প্রাকৃতিক স্থান বা বাস্তুতন্ত্র, সেখানে যখন সেই স্থানে জীবরা যে স্থানে বসবাস করে সেই স্থানে যখন সংরক্ষণ করা হয়, সেই স্থানে সংরক্ষণকে বলা হচ্ছে কি ইনসিটু। ওকে, আর যখন এক স্থান থেকে আরেক স্থানে সেই নিজস্ব প্রাকৃতিক স্থান থেকে তুলে নিয়ে গিয়ে অন্য জায়গায় কৃত্রিম ভাবে যখন বসবাস করানো হয়, তখন তাকে বলা হচ্ছে কি এক্স সিটু। ওকে, তাহলে এখানে বলেছে দেখো নিজস্ব প্রাকৃতিক পুনর্গঠিত বাস্তুতন্ত্র। নিজস্ব বাস্তুতন্ত্র বা প্রাকৃতিক পুনর্গঠিত বাস্তুতন্ত্র যখন বলবে, তখন অবশ্যই সেটা হয়ে যাবে কি ইনসিটু। ওকে, সেটা হয়ে যাবে ইনসিটু। আর যখন এক স্থান থেকে অন্য স্থানে সরিয়ে নিয়ে গিয়ে কৃত্রিম ভাবে করা হবে, যেমন আমরা বিভিন্ন চিড়িয়াখানাতে দেখি, সেগুলো হচ্ছে কি এক্স সিটুর উদাহরণ, সেগুলো হচ্ছে এক্স সিটুর উদাহরণ। আর যে প্রাকৃতিক যে অভয়ারণ্যগুলো কি হচ্ছে ইন সিটুর উদাহরণ। ওকে, চলো নেক্সট। বলেছে ঘানা পক্ষী সংরক্ষণ কেন্দ্র কোথায় অবস্থিত? দেখো খুবই একটা গুরুত্বপূর্ণ কিন্তু প্রশ্ন। দেখো ঘানা পক্ষী সংরক্ষণ কেন্দ্র আসামে, মধ্যপ্রদেশে, রাজস্থানে, চণ্ডীগড়ে। দেখো ঘানা পক্ষী সংরক্ষণ কেন্দ্র কিন্তু কোথায় রয়েছে? রাজস্থানে রয়েছে। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। অবশ্যই তোমরা যে সকল অভয়ারণ্যগুলো রয়েছে, অবশ্যই অভয়ারণ্যগুলো ভালো করে রাখবে তোমরা। আর আমি ধীরে ধীরে সমস্ত কিছু অবশ্যই তোমাদের জন্য নিয়ে আসবো, অভয়ারণ্য থেকে শুরু করে রামসর সাইড থেকে শুরু করে, ঠিক আছে, সমস্ত কিছু তোমাদের জন্য অবশ্যই দেবো। অবশ্যই তোমরা চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে রাখো। তোমরা যারা নতুন ভিডিওটি দেখছো, তোমরা অবশ্যই করে সাবস্ক্রাইব করে নাও, আর অবশ্যই বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দাও, সঙ্গে সঙ্গে একটু লাইক করে নাও। ওকে, চলো নেক্সট। দেখো সুন্দরবন কত সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের খেতাব পায়?
সুন্দরবন কত সালে, অর্থাৎ সুন্দরবনের ইউনেস্কো হেরিটেজ সাইট, সেই হেরিটেজ সাইটের খেতাব কত সালে পেয়েছিল? দেখো 2001 সালে, 1992 সালে, 1967 না 1987 সালে। দেখো সুন্দরবন কিন্তু প্রথম ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের খেতাব পেয়েছিলেন কত সালে? 1987 সালে। ওকে, 1987 সালে। নেক্সট, এবার দেখো পরিবেশবিদ্যার শিক্ষক হিসেবে আপনি নিম্নলিখিত প্রাণীগুলির ছবি শিক্ষার্থীদের দেখিয়েছেন, এই তালিকায় কোন প্রাণীটি অমেরুদণ্ডী নয়? দেখো বন্ধুরা, এবছর যে 2023 সালে যে প্রশ্ন এসেছিল, সেই প্রশ্নর যে সিলেবাস, সেই সিলেবাসে কিন্তু কোনো রকম ভাবে 2022 সালের মতো কোনো ভাগ করা ছিল না যে 15টি প্রশ্ন আসবে কন্টেন্ট থেকে আর 15টি আসবে প্যাডাগজি থেকে। এবছর দেখেছো তোমরা, 2023 সালে তোমরা অবশ্যই দেখেছো যে প্রশ্নগুলো কেমন ধরনের এসেছিল। বেশিরভাগ দেখা যাচ্ছে যে প্যাডাগজিতে আমরা যে সিস্টেম অনুযায়ী 15+15 হওয়ার কথা, সেই 15+15 কিন্তু আসেনি। ইচ্ছা মতন পর্ষদ তার ইচ্ছা মতন বিভিন্ন রকম ভাবে প্রশ্ন করেছিল। তাই কিন্তু আমরা যদি শুধু কেবলমাত্র প্যাডাগজির উপর গুরুত্ব দিই, যে মনে করি যে প্যাডাগজিটা আমার ভালো লাগে, প্যাডাগজির মধ্যে দিয়ে আমি করব, আর কেউ যদি মনে করে যে কন্টেন্টটা করবে, কিন্তু দেখো উভয়টা ভালো করে কিন্তু আমাদের করতে হবে। পর্ষদ কোথা থেকে কিভাবে প্রশ্ন তুলবে তার কোনো ঠিক ঠিকানা নেই, কারণ যেহেতু কম্পিটিশনের মার্কেটটা বেশি হয়ে যাচ্ছে, যারা দীর্ঘদিন ধরে রাস্তায় পড়ে ধর্ণা দিচ্ছে তাদের কিন্তু এখনো চাকরি দিতে পারছে না। তারপরে যদি আরো লাখ লাখ ছেলে পরীক্ষার্থী তারা পাস করে বেরিয়ে যায়, তাহলে কিন্তু সরকার আরো একটি চাপের মুখে পড়ে যাবে। তাহলে অর্থাৎ তোমাদের মনে রাখতে হবে যে প্রশ্ন কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে কঠিন থেকে কঠিনতর হতে চলেছে। তাই তোমাদের অবশ্যই করে সেই কঠিন থেকে কঠিনতর এক্সাম বা কঠিনতর প্রশ্নগুলোকে অবশ্যই উত্তর করার জন্য এবং টেট ক্র্যাক করার জন্য অবশ্যই ভালো করে তোমাদের প্রিপারেশন নিতে হবে। ওকে, আর প্রতিদিন অবশ্যই তোমরা প্রশ্নগুলো দেখতে থাকো, প্র্যাকটিসগুলো দেখতে থাকো। কোথাও সমস্যা থাকলে অবশ্যই কমেন্টে জানাবে, আর বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করে দাও, আর চ্যানেলটি নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। ওকে, তো বন্ধুরা দেখো, পরিবেশবিদ্যার শিক্ষক হিসেবে আপনি নিম্নলিখিত প্রাণীগুলির ছবি শিক্ষার্থীদের দেখিয়েছেন, অর্থাৎ আপনি একজন পরিবেশবিদ্যার শিক্ষক, সেই শিক্ষক হিসেবে আপনি কিছু ছবি দেখালেন শিক্ষার্থীদের, এই তালিকায় কোন প্রাণী অমেরুদণ্ডী নয়? অর্থাৎ এই যে এখানে অপশনগুলো দিয়েছে, এই তালিকার ছবিগুলো আপনি দেখিয়েছেন, এর মধ্যে কোনটি অমেরুদণ্ডী নয় বলেছে? দেখো সাইকন, জেলিফিশ, ক্যাটেল ফিশ, হাঙর। দেখো পরিবেশবিদ্যার শিক্ষক হিসেবে যখন আপনি ছবি দেখিয়েছেন, এই যে তালিকা রয়েছে সাইকন, জেলিফিশ, ক্যাটেল ফিশ আর হাঙর, এদের মধ্যে অমেরুদণ্ডী প্রাণী, দেখো মেরুদণ্ডী প্রাণী আমরা আগে বের করব। দেখো হাঙর, হাঙর বলেছে অমেরুদণ্ডী প্রাণী। সাইকন, জেলিফিশ অমেরুদণ্ডী প্রাণী নয় বলেছে। দেখো তাহলে হাঙর, আমরা হাঙর মাছ দেখেছি, হাঙর মাছের অবশ্যই কিন্তু মেরুদণ্ড আছে, কিন্তু জেলিফিশ তোমরা দেখেছো, জেলিফিশের কিন্তু মেরুদণ্ড নেই, সাইকনের কিন্তু মেরুদণ্ড নেই, আর ক্যাটল ফিশেরও মেরুদণ্ড নেই। তাহলে এই তিনটে হয়ে গেল কি, এই তিনটে হয়ে গেল অমেরুদণ্ডী প্রাণী। কিন্তু এখানে বলেছে যেহেতু নয়, সবসময় নেগেটিভ, আর নেগেটিভটা থাকলে ভালো করে ভাবতে হবে। তা নয় যখন বলেছে, তাহলে এই তিনটে হচ্ছে কি হচ্ছে আমার, এই তিনটে হবে না, তাহলে এই তিনটে আমার ক্যান্সেল করে দেবো। এবার দেখো হাঙর মাছ, অবশ্যই তোমরা জানো যে হাঙর মাছ কিন্তু একটি মেরুদণ্ডী প্রাণী, তাহলে হাঙর মাছটি হয়ে যাবে কি এখানে সঠিক উত্তর। ওকে, চলো নেক্সট। বলেছে 17 নম্বর প্রশ্ন কি বলেছে? দেখো আবর্জনা থেকে বিদ্যুৎ তৈরির উদ্যোগ নেয় কোন শহর? অর্থাৎ আবর্জনা থেকে বিদ্যুৎ তৈরি করা হবে, এই যে উদ্যোগ নিয়েছিল, এটা কোন শহর নিয়েছিল? দেখো জামশেদপুর, কলকাতা, চেন্নাই, মণিপুর। দেখো কিন্তু এই আবর্জনা থেকে বিদ্যুৎ তৈরির যে উদ্যোগ নিয়েছিল সেটা হচ্ছে কে? কলকাতা। কলকাতা সেই কলকাতা কিন্তু বিদ্যুৎ তৈরির জন্য আবর্জনা থেকে প্রথম উদ্যোগ নিয়েছিল কলকাতা শহর। কলকাতা শহরের যে প্রচুর পরিমাণে আবর্জনা, সেই আবর্জনার থেকে কিন্তু বিদ্যুৎ তৈরি করার উদ্যোগ প্রথম কলকাতা শহর গ্রহণ করেছিল। ওকে, তাহলে সঠিক উত্তরটি হয়ে গেল কি? দেখো কলকাতা। নেক্সট দেখো 18 নম্বর প্রশ্ন কি বলেছে? নিম্নলিখিত কোন উদ্ভিদের মিথজীবী পুষ্টি দেখা যায়? এবার আগে জানতে হবে যে আমাদের মিথজীবী পুষ্টি কাকে বলে। তাহলে যেসব উদ্ভিদ
পুষ্টির জন্য একে অপরের সাহচর্যে অর্থাৎ একে অপরের উপর পরস্পর নির্ভর করে বা একে অপরের পরস্পর সাহচর্যে যারা জীবন যাপন করে এবং পরস্পর উপকৃত অর্থাৎ একে অপরের সঙ্গে সংযুক্ত হয়ে বা একে অপরের সাহচর্যে তারা জীবন ধারণ করে এবং পরস্পরের মধ্যে তারা একে অপরের উপকৃত হচ্ছে, ঠিক আছে, তাদের মধ্যে হচ্ছে কি মিথজীবী পুষ্টি দেখা যায়। সেই মিথজীবী পুষ্টি দেখা যায় কার কার মধ্যে? দেখো মিথজীবী পুষ্টি দেখা যায় সাধারণত রজনা, গছ পিপল এবং লাইকেন। দেখো এখানে আমাদের লাইকেন রয়েছে, তাহলে মিথজীবী পুষ্টি দেখা যায় কার? লাইকেনের কিন্তু আমরা অবশ্যই মিথজীবী পুষ্টি দেখতে পারি। এবার দেখো ছত্রাক, স্বর্ণলতা আর সূর্য শিশির, এগুলো কি? দেখো ছত্রাক হচ্ছে কি মৃতজীবী, অর্থাৎ দেখো ছত্রাক যেমন ব্যাঙের ছাতা, আমরা দেখেছি যে কোনো পচা গলিত মৃতদেহের উপর, বিশেষ করে যে খড়ের যে পচা গলিত গাদা বা অংশ যে থাকে, যেখানে পচা খড় বা পচা জিনিসপত্র যেখানে থাকে, সেই জায়গায় দেখি যে আমরা ছত্রাকের মতন বিভিন্ন এবং অ্যাগারিকাস বিভিন্ন বিষয় বিভিন্ন উদ্ভিদ যে উদ্ভিদগুলো জন্মায়, তারা কি করে? তারা ওই পচা গলিত উদ্ভিদ বা প্রাণীর দেহ থেকে তারা কিন্তু জৈব রস বা পুষ্টি রস শোষণ করে তারা নিজের জীবন ধারণ করে বা বেঁচে থাকে। এদেরকে বলা হচ্ছে কি মৃতজীবী, অর্থাৎ এই ছত্রাক হচ্ছে কি একটা মৃতজীবীর উদাহরণ। ওকে, এবার দেখো স্বর্ণলতা আর সূর্য শিশির। দেখো সূর্য শিশির আরেকটা নাম কি হচ্ছে? ড্রসেরা। এবার সূর্য শিশিরটা কি? দেখো সূর্য শিশির হচ্ছে পতঙ্গভুক একটি উদ্ভিদ, অর্থাৎ এরা কিন্তু পতঙ্গের দেহ থেকে পুষ্টি রস শোষণ করে এরা কিন্তু অবশ্যই বেঁচে থাকে। যেমন এই পতঙ্গভুক পর্বের যে উদ্ভিদ, তার মধ্যে আর একটা পড়ছে কি কলসপত্রী বা ঘটপত্রী, তোমরা জানো, বা পাতা ঝাঁঝি, এগুলো হচ্ছে কি পতঙ্গভুক উদ্ভিদের একটা উদাহরণ। তার মধ্যে এই সূর্য শিশির, অর্থাৎ এরা কিন্তু এরা উদ্ভিদের প্রাণীদের সেই পুষ্টিরস শোষণ করে, ঠিক আছে। এরা এই নাইট্রোজেন ঘটিত খাবার কিন্তু সেই পুষ্টিরসের মধ্যে দিয়ে প্রাণীদের পুষ্টিরস শোষণ করার মাধ্যমে এরা কিন্তু নাইট্রোজেনের যে খাবার, সেই খাবারের ঘাটতিটা তারা পূরণ করে থাকে। ওকে, আরেকটা যেটা রয়েছে দেখো স্বর্ণলতা। এই স্বর্ণলতা হচ্ছে কি একটা পরজীবী উদ্ভিদ, পরজীবী। ওকে, দেখো স্বর্ণলতা একটা পরজীবী, অর্থাৎ এরা যে সকল উদ্ভিদ সজীব আশ্রয়দাতার দেহ থেকে কিন্তু পুষ্টিরস শোষণ করে, অর্থাৎ যে সকল উদ্ভিদ সজীব বেঁচে আছে যারা, তাদের ওপর বা তাদের দেহ থেকে বিভিন্ন পুষ্টিরস শোষণ করে এরা কিন্তু নিজেদের পুষ্টি সম্পন্ন করে, তাই কিন্তু এদের বলা হচ্ছে কি পরজীবী, অর্থাৎ পরের ওপর এরা নির্ভরশীল। ওকে, তাহলে স্বর্ণলতা কি হলো? পরজীবী। আর পরজীবীর উদাহরণগুলো কি কি হচ্ছে দেখো রাফ্রেসিয়া, পাকসিনিয়া ইত্যাদি, ঠিক আছে। তাহলে বন্ধুরা দেখো এখানে ডিটেলস কিন্তু আমি অবশ্যই করে মিথজীবী, পরজীবী, পতঙ্গভুক এবং মৃতজীবীর উদাহরণ সহ কিন্তু আমি একটু ডিটেলসে আলোচনা করে দিলাম। ওকে, চলো নেক্সট। দেখো বলেছে পরিবেশ বিদ্যার শিক্ষক শিক্ষিকা হিসাবে আপনি নিম্নলিখিত কোনটি ex-situ সংরক্ষণের উদাহরণ হিসেবে দেখবেন? দেখো ex-situ আর in-situ আমি একটু আগে বলে দিলাম। ex-situ যখন প্রাণীর প্রাকৃতিক বাসস্থান থেকে তুলে এনে বা প্রাকৃতিক বাসস্থান থেকে তুলে এনে তাকে যখন কৃত্রিমভাবে যখন তাকে আমরা সংরক্ষণ করব, তখন তাকে বলা হচ্ছে কি ex-situ সংরক্ষণ।
আর এই এক্স2 সংরক্ষণ বললাম যে উদাহরণ চিড়িয়াখানা, আর এই অভয়ারণ্য, এই অভয়ারণ্য এগুলো কি হচ্ছে ইনসিটু সংরক্ষণের উদাহরণ। তাহলে এক্স2 সংরক্ষণের উদাহরণ হিসেবে কিন্তু আমরা অবশ্যই করে বললাম যে চিড়িয়াখানা উত্তরটা হবে। ওকে, চলো নেক্সট দেখো 20 নম্বর প্রশ্নে কি বলেছে, একজন মানুষের ক্ষতস্থান থেকে অনবরত রক্তক্ষরণের জন্য কোন ভিটামিন দায়ী? অর্থাৎ রক্ততঞ্চন ব্যাহত হচ্ছে, অর্থাৎ রক্ত জমাট বাঁধছে না। তাহলে একটা মানুষের কোনো ক্ষতস্থান থেকে রক্ত অনবরত পড়ে যাচ্ছে কিন্তু জমাট বাঁধছে না, তাহলে সেটা কোন ভিটামিনের জন্য সমস্যা হচ্ছে? দেখো ভিটামিন দু ধরনের, একটা হচ্ছে কি স্নেহ পদার্থে দ্রবণীয়, আর একটা হচ্ছে কি জলে দ্রবণীয়, তাই তো আমরা এটা জানি। এবারে বিভিন্ন ভিটামিনের বিভিন্ন কাজ রয়েছে। এবার দেখো এখানে কি 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 অপশন দিয়েছে, দেখো ভিটামিন এ এর অভাবে, ভিটামিন কে এর অভাবে, ভিটামিন ই এর অভাবে, ভিটামিন কে এর অভাবে। আচ্ছা এটা ভিটামিন ডি এর অভাবে করে নাও, তাহলে দেখো ভিটামিন ডি এর অভাবে। তাহলে বলেছে এই রক্তক্ষরণ হচ্ছে কোন ভিটামিনের জন্য? বলছে দেখো ভিটামিন এ এর অভাবে। এবার দেখো ভিটামিন এ সম্পর্কে যদি আমরা কিছু একটু আলোচনা করে নিই, ভিটামিন এ এর বিজ্ঞানসম্মত নাম হচ্ছে কি রেটিনল, আমরা জানি সবাই রেটিনল। এবং এটা হচ্ছে কি জেরাপথ্যালমিয়া আচ্ছা রোগটা প্রতিরোধ করে বলে একে হচ্ছে কি বলা হচ্ছে কি অ্যান্টি জেরোপথ্যালমিক ভিটামিন এ কে বলা হচ্ছে। এবার দেখো ভিটামিন এ এর অভাবে কি হয়, ভিটামিন এ এর অভাবে কিন্তু আমরা জানি ভিটামিন এ এর অভাবে রাত কানা হয়, তাই তো। এবং ফিনোডার্মা হয়, আর বৃক্ষীয় পাথর পড়ে, অর্থাৎ বৃক্ষে পাথর পড়তে পারে, তাই তো। তাহলে দেখো ভিটামিন সম্পর্কে আমরা ছোট্ট করে জেনে নিলাম। ভিটামিন এর বিজ্ঞানসম্মত নাম হচ্ছে কি রেটিনল, এবং ভিটামিন এ জেরোপথ্যালমিয়া প্রতিরোধ করে বলে একে বলা হচ্ছে কি অ্যান্টি জেরোপথ্যালমিক, তাই তো। আর এর অভাবে কিন্তু রাতকানা রোগ সৃষ্টি হয়। তাহলে দেখো বলেছি রক্তক্ষরণ, তাহলে এটা এর ক্ষেত্রে কিন্তু এটা হচ্ছে না, তাহলে এটাকে প্রথম আমরা এলিমিনেশন করে দেবো। ওকে, এবারে দেখো ভিটামিন ই আসি আর ভিটামিন ডি আসি। দেখো ভিটামিন ডি এরপরে যদি আমরা ডি ধরি, দেখো ভিটামিন ডি একটা কি ভিটামিন ডি কিন্তু একটা স্নেহ পদার্থে দ্রবণীয় ভিটামিন, এবং এর বিজ্ঞানসম্মত নাম হচ্ছে কি কোলক্যালসিফেরল। ওকে, আর এই ভিটামিন ডি এর অভাবে কি রোগ হয়? ভিটামিন ডি এর অভাবে দেখো ভিটামিন ডি এর অভাবে মূলত যে বিশেষ রোগটা হয় সেটা হচ্ছে কি শিশুদের ক্ষেত্রে রিগেট রোগ হয়, এবং বয়স্কদের ক্ষেত্রে কি হয় অস্টিওম্যালসিয়া, এবং এর অভাবে কিন্তু দন্তক্ষয় বা ক্যারিজ রোগটাও দেখা যায়। তাহলে এখানে দেখো ভিটামিন ডিটা এখানে কিন্তু সঠিক না, তাহলে এটাকে আমরা কেটে দিচ্ছি। এবার দেখো ভিটামিন ই আর ভিটামিন কে রয়েছে। এবার দেখো ভিটামিন ই কিন্তু একটা হচ্ছে স্নেহ পদার্থের দ্রবণীয় ভিটামিন। ওকে, এবারে ভিটামিন ই এর যে বিজ্ঞানসম্মত নাম হচ্ছে কি টোকোফেরল। ভিটামিন ই এর বিজ্ঞানসম্মত নাম টোকোফেরল। আর এই ভিটামিন বন্ধ্যাত্ব প্রতিরোধ করে, অর্থাৎ ভিটামিন ই এর অভাবে বন্ধ্যাত্ব হয়, বন্ধ্যাত্ব প্রতিরোধ করে বলে একে বলা হচ্ছে কি অ্যান্টি স্টেরিলিটি বলা হয়। ওকে, এবার দেখো এই ভিটামিন তাহলে ভিটামিন ই এর অভাবে কি হচ্ছে, তাহলে বন্ধ্যাত্ব হচ্ছে, তাহলে ভিটামিন ই এর বন্ধ্যাত্ব প্রতিরোধ করে। ওকে, এবার দেখো তাহলে এটাও কিন্তু আমাদের সঠিক নয়। এবার দেখো ভিটামিন কে এর হবে, ভিটামিন দেখো কে সম্পর্কে একটু জেনে নিই। তাহলে ভিটামিন কে হচ্ছে কি এটাও কিন্তু স্নেহ পদার্থে দ্রবণীয় ভিটামিন। ওকে, আর এর বিজ্ঞান নাম হচ্ছে কি ফাইলোকুইনন। ওকে, আর এটা হচ্ছে কি রক্তক্ষরণ বন্ধ করে বলে একে বলছে কি অ্যান্টি হেমোরেজিক। তাহলে
এই দেখো রক্তক্ষরণ তাহলে কে বন্ধ করছে? ভিটামিন কে। তাহলে এখানে সঠিক উত্তরটি দেখো, অনবরত রক্তক্ষরণের জন্য কোন ভিটামিন দায়ী? তাহলে ভিটামিন কে। তাহলে সঠিক উত্তরটি হয়ে গেল দেখো ভিটামিন কে। দেখো বন্ধুরা, ভিটামিন সম্পর্কে কিন্তু একটা ভিডিও অবশ্যই করে আমার দেওয়া রয়েছে, প্লে লিস্টে অবশ্যই তোমরা দেখে নিতে পারো। ওকে, তাহলে রক্তক্ষরণের জন্য দায়ী কি হচ্ছে? ভিটামিন কে। তাহলে ভিটামিন কে এর অভাবে কিন্তু অবশ্যই রক্তক্ষরণ হয়, সেটা তোমরা অবশ্যই জেনে গেলে। ওকে, আর রক্তক্ষরণ রোধ করার জন্য আমাদের কিন্তু ভিটামিন কে অবশ্যই প্রয়োগ করতে হবে। তাহলে সঠিক উত্তরটি গেল দেখি ভিটামিন কে। ওকে, চলো নেক্সট। দেখো 21 নম্বর প্রশ্ন বলেছে, ভারতের বেশিরভাগ শ্রেণীকক্ষ বহুভাষিক এবং এটি শিক্ষক দ্বারা ড্যাশ হিসাবে একটি দেখা প্রয়োজন। অর্থাৎ একটা শ্রেণীকক্ষে বহু ভাষাভাষিক শিক্ষার্থী থাকে, সেটি শিক্ষক কি হিসেবে দেখবেন? আমরা দেখেছি ভারত হচ্ছে কি বহুভাষিক দেশ, তাই সেখানে কিন্তু বহু ভাষা মানুষের বসবাস, বহু ভাষাভাষিক মানুষের বসবাস। তাহলে একটা শ্রেণীকক্ষে অবশ্যই করে বহুভাষিক মানুষ অবশ্যই বা শিশু সেখানে থাকবে, এটাই স্বাভাবিক। এবার বলেছে এই শিক্ষক দ্বারা ড্যাশ হিসেবে দেখাবো যে একটা শ্রেণীতে বহুভাষিক শিশু রয়েছে, সেখানে শিক্ষক সেটা কি হিসেবে দেখবেন? একটি বিরক্তি হিসেবে দেখবেন, একটি সমস্যা হিসেবে দেখবেন, একটি সম্পদ হিসেবে দেখবেন, একটি বাধা হিসেবে দেখবেন। অবশ্যই কিন্তু একটি সম্পদ হিসেবে দেখতে হবে, কারণ একটি বহুভাষিক শ্রেণীকক্ষে একে অপরের মধ্যে বসবাসের মধ্যে দিয়ে কিন্তু অন্যান্য শিশুদের, অন্যান্য ভাষাভাষিক মানুষের কালচার থেকে শুরু করে, তার ভাষা থেকে শুরু করে সমস্ত একে অপরের মধ্যে একটা যে বন্ধন, সেই বন্ধনটা কিন্তু অবশ্যই তৈরি হবে। ওকে, চলো নেক্সট। নিচের কোনটি লরেন্স কোলবার্গ দ্বারা প্রস্তাবিত নৈতিক বিকাশের একটি পর্যায়? দেখো আমরা জানি লরেন্স কোলবার্গ নৈতিক বিকাশে তিনি হচ্ছে গিয়ে কয়েকটি স্টেজের কথা বলেছিলেন। বলেছে লরেন্স কোলবার্গ নৈতিক বিকাশের যে একটি পর্যায়ে নিচের কোনটি? বলেছে লেটেন্সি স্টেজ, সোশ্যাল কন্ট্যাক্ট ওরিয়েন্টেশন, কংক্রিট অপারেশনাল স্টেজ, ইন্ডাস্ট্রি বনাম ইনফিরিয়রিটি স্টেজ। তাহলে দেখো লরেন্স কোলবার্গ যে নৈতিক বিকাশের যে স্তরগুলি বলেছিলেন, তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ স্তর হচ্ছে কি? সোশ্যাল কন্ট্যাক্ট ওরিয়েন্টেশন। সোশ্যাল কন্ট্যাক্ট ওরিয়েন্টেশন। ওকে, তার সঠিক উত্তরটি কি হলো দেখো, সোশ্যাল কন্ট্যাক্ট ওরিয়েন্টেশন। নেক্সট। শিশুরা যখন তাদের চোখ, কান এবং হাত দিয়ে চিন্তা করে, তখন নিচের কোন পর্যায়ে জড়িত? দেখো কংক্রিট অপারেশনাল স্টেজ, প্রি অপারেশনাল স্টেজ, ফর্মাল অপারেশনাল স্টেজ, সেন্সরি মোটর স্টেজ। এবার শিশুরা কোন স্টেজে চোখ, কান এবং হাত দিয়ে চিন্তা করে? দেখো সেন্সরি মোটর স্টেজ 0 থেকে 2 বছর ধরা হয় সাধারণত সেন্সরি মোটর স্টেজ। এই স্টেজে শিশুরা তারা কিন্তু কোন রকম আত্মিক চিন্তা করতে পারে না। এই স্টেজে তারা চোখ, কান এবং হাত দিয়ে তারা বিভিন্নভাবে চিন্তা করে এই বাস্তব সম্পর্কে এবং পরিবেশ সম্পর্কে। তারপরে দেখো বলেছি প্রি অপারেশনাল স্টেজ, এটা হচ্ছে কি 3 থেকে 6 বছর পর্যন্ত প্রি অপারেশনাল স্টেজ। এখানে কিন্তু ধীরে ধীরে চিন্তার প্রসার হতে থাকে। তারপরে দেখো বলেছে কংক্রিট অপারেশনাল স্টেজ, এটা হচ্ছে কি 7 থেকে 11 বছর বয়স পর্যন্ত। আর ফর্মাল অপারেশনাল স্টেজ, দেখো এই সময় কিন্তু একটা চিন্তার গভীরতা তাদের মধ্যে আসে। আর ফর্মাল অপারেশনাল স্টেজ এটা হচ্ছে কি 11 থেকে 12 থেকে তার ঊর্ধ্বে 18 বছর পর্যন্ত বা তার ঊর্ধ্বে। এটা হচ্ছে কি এখানে তারা কিন্তু গভীরভাবে চিন্তা করতে পারে বা চিন্তার বিস্তার লাভ করে। আর চোখ, কান, হাত দিয়ে চিন্তা করে কোন স্টেজে? তারা হচ্ছে সেন্সরি মোটর স্টেজে অবশ্যই কিন্তু তারা চোখ, কান, হাত দিয়ে অবশ্যই তারা চিন্তা করে। ওকে, চলো নেক্সট। শ্রেণীকক্ষে আলোচনার সময় একজন শিক্ষক প্রায় মেয়েদের চেয়ে ছেলেদের প্রতি বেশি মনোযোগ দেয়, এটি একটি উদাহরণ। দেখো তাহলে যখন শিক্ষাক্ষেত্রে বা শ্রেণীকক্ষের মধ্যে একজন শিক্ষক মেয়েদের চেয়ে ছেলেদের প্রতি যখন বেশি মনোযোগ দেবে, তখন সেটা অবশ্যই একটা লিঙ্গ পক্ষপাত অবশ্যই হয়ে দাঁড়াবে।
কারণ বর্তমান শিক্ষা ব্যবস্থায় শিশুর ছেলে এবং মেয়েদের উভয়ের মধ্যে কিন্তু সমান মনোযোগ দিতে হবে। আর এই লিঙ্গ স্টিরিওটাইপিং জন্য বা লিঙ্গ পক্ষপাতের ক্ষেত্রে কিন্তু একটা শিক্ষার বাধা অবশ্যই হয়ে দাঁড়াচ্ছে। কারণ ছেলেদের যদি বেশি মনোযোগ দেওয়া হয়, মেয়েরা তখন অবশ্যই তারা মানসিকভাবে দুর্বল হয়ে পড়ে এবং তারা কিন্তু পিছিয়ে পড়ে। তাহলে এটা কিন্তু যখন শ্রেণীকক্ষে আলোচনার সময় একজন শিক্ষক প্রায় মেয়েদের চেয়ে ছেলেদের প্রতি বেশি মনোযোগ দেয়, এটা হয়ে যাবে অ্যাকচুয়ালি কি লিঙ্গ পক্ষপাত বা জেন্ডার স্টিরিওটাইপিং। ওকে, চলো নেক্সট। 25 নম্বর প্রশ্ন কি বলে দেখো, শিশুদের জ্ঞান এবং সামান্য বিজ্ঞানী বিশ্বে তাদের নিজস্ব তত্ত্ব নির্মাণ এর সক্রিয়তা নির্মাতা হিসেবে দেখে কে দেখো, স্কিনার, প্যাভলভ, জং না পাইগেট। দেখো জ্ঞান এবং সামান্য বিজ্ঞানী বিশ্বে তাদের নিজস্ব তত্ত্ব নির্মাণ বা জ্ঞানের তত্ত্ব নির্মাণ যখন অবশ্যই বলবে, তখন সেটা আমরা ধরে নেব কি জিন পিয়াজে বা পাইগেটের থিওরি। ওকে, পাইগেটের থিওরি। তাহলে এখানে সঠিক উত্তরটি কি হবে দেখো, 25 নম্বর পয়েন্টের সঠিক উত্তর হয়ে গেল ডিটা। ওকে, নেক্সট। এবার দেখো নিচের কোনটি শিশুদের লিঙ্গ স্টিরিওটাইপিং এর এবং লিঙ্গ ভূমিকা সামঞ্জস্য কমাতে একটি কার্যকরী কৌশল। একটু আগে আমরা দেখলাম যে লিঙ্গ স্টিরিওটাইপিং কিভাবে হচ্ছে, যখন একটা ক্লাসে ছেলেদেরকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে মেয়েদের তুলনায়, তখন সেটা হচ্ছে লিঙ্গ স্টিরিওটাইপিং। আর এই লিঙ্গ স্টিরিওটাইপিং বা লিঙ্গ ভূমিকা সামঞ্জস্য কমাতে গেলে কি করতে হবে দেখো, লিঙ্গ পক্ষপাত সম্পর্কে আলোচনা, লিঙ্গ নির্দিষ্ট ভূমিকার উপর জোর দেওয়া, লিঙ্গ বিচ্ছিন্ন নাটকের দল, লিঙ্গ বিচ্ছিন্ন আসন ব্যবস্থা। দেখো লিঙ্গ বিচ্ছিন্ন আসন ব্যবস্থার কোনো দরকার নেই, আর নাটকের দলেরও কোনো দরকার নেই। বলছি লিঙ্গ পক্ষপাত সম্পর্কে আলোচনা, লিঙ্গ নির্দিষ্ট ভূমিকার উপর জোর দেওয়া। দেখো এই দুটো অপশন তোমরা একটু ভালো করে দেখো। লিঙ্গ নির্দিষ্ট ভূমিকার উপর জোর দেওয়া, লিঙ্গ নির্দিষ্ট ভূমিকার উপর জোর দিলে কি কমানো যাবে? লিঙ্গ নির্দিষ্ট ভূমিকার উপর জোর দিলে কিন্তু কোনোভাবে কমানো যাবে না। কিন্তু যদি লিঙ্গ পক্ষপাত সম্পর্কে আলোচনা করা হয়, যে লিঙ্গ পক্ষপাত সম্পর্কে করলে কি হচ্ছে বা লিঙ্গ পক্ষপাতিত্ব না করলে কি হবে, সেই বিষয় সম্পর্কে যদি আলোচনা করা যায়, তাহলে কিন্তু অবশ্যই লিঙ্গ স্টিরিওটাইপিং বিষয়টা আমরা কমাতে পারি। ওকে, তাহলে সঠিক উত্তরটি কি হলো দেখো, লিঙ্গ পক্ষপাত সম্পর্কে আলোচনা। নেক্সট 27 নম্বর প্রশ্ন কি বলছে দেখো, সিঙ্গলীলা জাতীয় উদ্যান পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত? সিঙ্গলীলা জাতীয় উদ্যান বা সিঙ্গালীলা জাতীয় উদ্যান পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত? নদিয়া জেলায়, দেখো দার্জিলিং জেলায়, মুর্শিদাবাদ জেলায়, দক্ষিণ চব্বিশ পরগনা জেলায়। দেখো তাহলে নদিয়া জেলায়, দার্জিলিং জেলায়, মুর্শিদাবাদ জেলায়, দক্ষিণ চব্বিশ পরগনা জেলায়। দেখো সিঙ্গলীলা জাতীয় উদ্যান একটা গুরুত্বপূর্ণ জাতীয় উদ্যান, সেটা কোথায় অবস্থিত? সেটা অবশ্যই তোমরা জানো দার্জিলিং এ অবস্থিত। দার্জিলিং জেলায় কিন্তু সিঙ্গলীলা জাতীয় উদ্যান অবস্থিত। দেখো পৃথিবীর বৃহত্তম জাতীয় উদ্যান, সেটা কি হচ্ছে তানজানিয়ার বেরেনগেটি জাতীয় উদ্যান। মনে রাখতে হবে পৃথিবীর বৃহত্তম জাতীয় উদ্যান কি হচ্ছে তানজানিয়ার বেরেনগেটি জাতীয় উদ্যান, আর ভারতের বৃহত্তম জাতীয় উদ্যান হচ্ছে কি হেমিস ন্যাশনাল পার্ক। ওকে, আর ভারতের ক্ষুদ্রতম জাতীয় উদ্যান কোনটি? যে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের কিন্তু যে দক্ষিণ বাটন আইল্যান্ড, সেটা হচ্ছে কি সব থেকে ছোট। ওকে, চলো নেক্সট। বলেছে বায়ুতে যে তেজস্ক্রিয় মৌল পাওয়া যায় তার নাম হলো, বায়ুতে যে তেজস্ক্রিয় মৌল পাওয়া যায় তার নাম কি দেখো, ইউরেনিয়াম, আর্গন, রেডন, থোরিয়াম। দেখো বায়ুতে যে তেজস্ক্রিয় মৌলটি পাওয়া যায় তার নাম হচ্ছে কি ইউরেনিয়াম। ওকে, তার নাম ইউরেনিয়াম। নেক্সট দেখো বন্ধু 29 নম্বর প্রশ্ন কি বলছে, ক্যান্সার রোগের ওষুধ তৈরি হয় কোন গাছ থেকে? দেখো আম, অর্জুন, নয়নতারা, সিনকনা। দেখো অর্জুন গাছের ছালের থেকে কিন্তু ক্যান্সার রোগের ওষুধ তৈরি হয়। ওকে, অর্জুন। নেক্সট
ভারতের কোন রাজ্যে ভরতপুর পক্ষী সংগ্রহালয় আছে? ভারতের কোন রাজ্যে ভরতপুর পক্ষী সংগ্রহালয় আছে? দেখো, ভরতপুর পক্ষী সংগ্রহালয় কোথায় রয়েছে? ভরতপুর পক্ষী সংগ্রহালয় রয়েছে কিন্তু রাজস্থানে। ওকে, ভরতপুর পক্ষী সংগ্রহালয় রাজস্থানে অবস্থিত। তো বন্ধুরা দেখো, আজকের কিন্তু ছিল এই গুরুত্বপূর্ণ 30টি প্রশ্ন। আশা করি আজকের প্র্যাকটিস সেটটি তোমাদের ভালো লেগেছে। প্রত্যেককে বলবো, প্রত্যেকে একটু লাইক করে দাও চটপট করে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। আর তোমরা যারা এখনো আমার চ্যানেল নতুন, তোমরা অবশ্যই চটপট করে সাবস্ক্রাইব করে নাও। আর তোমরা যদি সমস্ত পিডিএফটা পেতে চাও, অবশ্যই টেলিগ্রামে গিয়ে ডিএম লার্ন একাডেমি বলে সার্চ করো। ওখান থেকে তোমরা অবশ্যই করে কিন্তু যুক্ত হয়ে যেতে পারো। অবশ্যই সমস্ত রকম পিডিএফ এবং সমস্ত রকম ইনফরমেশন তোমরা ওখান থেকে পেয়ে যাবে। তো প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। প্রত্যেকে পড়তে থাকো, ভালো থাকো এবং ভিডিওগুলো দেখতে থাকো, সঙ্গে যুক্ত থাকো। আবার নতুন একটি ভিডিও নিয়ে দেখা হবে আগামী পরের দিন। ওকে, প্রত্যেককে ধন্যবাদ।